শুরু করেছে যে নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে থাকে মধ্যমগ্রাম। তো তার সাথে এবং তার পুরো ফ্যামিলির সঙ্গে ঘটনা ঘটে গেছে এবং সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম বিজয় কুমার প্রামাণিক। আমার বাড়ি মধ্যমগ্রাম চৌরাস্তার সামনাসামনি এবং যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে ঘটে গেছে। এবং একটা যে ঘটনা আমি লিখে পাঠালাম, মানে প্রথমে যে ঘটনা আমি আপনাদের বলছি সেই ঘটনা আজ থেকে প্রায় কম করে হলো 6-7 বছর আগের ঘটনা বা তারও বেশি। এবং সেকেন্ডে যে ঘটনা বলবো সেটা আজ থেকে প্রায় 1.5-2 বছর আগের ঘটনা। তো এই ঘটনা দুটো ঘটনার মূলেই আমি রয়েছি আর কি। তো বলি প্রথমে যে আমাদের বাড়িতে এই মুহূর্তে রয়েছে আমি, আমার ওয়াইফ, আমার ছেলে এবং আমার মা। এবং যখন প্রথম যে ঘটনা আমি আপনাদের বলবো সেই সময় কিন্তু আমাদের বাড়িতে ছিল হচ্ছে আমি, আমার মা, আমার দাদা এবং আমাদের বৌদি এবং তার একটা ছেলে আর কি। তো যাই হোক, প্রথম থেকে একটু বলি। আমি যেই সময় টিউশানে পড়ার সময়, আমি তখন লাস্ট ইয়ার চলছে আমার কলেজে, সেই সময় আমি যে টিউশানে পড়তাম আর কি, সেই টিউশানে একটা মেয়ে ছিল। মেয়েটার নাম ছিল হচ্ছে পূরবী। তো সে আমার দাদাকে পছন্দ করতো। মেয়েটাকে দেখতে সুন্দর ছিল, কিন্তু তার স্বভাব চরিত্র এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদমই ভালো ছিল না। সেজন্য আমি তার সাথে খুব একটা মিশতাম না। কিন্তু তার বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ খুব একটা দূরে নয়, ওই 2-3 মিনিট হাঁটা পথ এরকম ডিস্টেন্সে তার বাড়ি। এবার আমার দাদা আমার থেকে প্রায় 3-4 বছরের বড় এবং দাদাকেও সে পছন্দ করতো আর কি। কিন্তু দাদা যেহেতু আমাদের থেকে অনেকটা বড়, সেই জন্য দাদাকে কিছু বলতে পারেনি কোনোদিন। কিন্তু সে জানতো যে আমি এই বাড়িরই ছেলে, আমি যে তার ভাই, এটা জেনেই সে আমাকে বারবার বলতো যে তোর দাদার সাথে একবার আমাকে কথা বলিয়ে দে। হ্যাঁ, তো দাদাকে আমার খুব ভালো লাগে, এই ওই অনেক কিছু বলতো। না, আমি অত বিশেষ পাত্তা দিতাম না। হ্যাঁ, আমি বলতাম দাদা এইসব করে না, এইসব দাদা পছন্দ নয়, এইসব অনেক কিছু বলতাম, কিন্তু সে আমার পেছন ছাড়তো না। তো একদিনকে যখন সে বুঝতে পারে যে আমি তাকে কোনো হেল্প করবো না, সেই সময় সে কী করে, ফেসবুকে দাদাকে খুঁজে পায় এবং খুঁজে তাকে মেসেজ করে। দাদা তার সাথে কথা বলে এবং প্রথমে সে আমাকে জিজ্ঞেস করে, দাদা আমাকে জিজ্ঞেস করে যে এই মেয়েটা তোদের কোচিংয়ে পড়ে না? আমি বললাম যে হ্যাঁ, এ তো কোচিংয়ে পড়ে আমাদের। কিন্তু আমি তখন তাকে বলি যে কেন, কী হয়েছে? সে আমাকে বলে যে মেসেজ করেছে, আমাকে কথা বলতে চাইছে। আমি বললাম যে একদম কথা বলো না, মেয়েটা খুব একটা সুবিধের নয়। কিন্তু দাদা কথাটা শোনে কিন্তু খুব একটা পাত্তা দেয় না। দাদা তারপর তার সঙ্গে কথা বলতে শুরু করে এবং বেশ কয়েক মাস পরে জানতে পারি, যখন দাদার বিয়ের কথা ওঠে বাড়িতে, বিয়ে দিয়ে দেখাশোনা চলছে, সেই সময় দাদা, আমাদের বাবা, মা এবং মামা, সেই সময় বাবা বেঁচে ছিল আর কি, বাবা মা এবং মামাকে বলে যে সে একটা রিলেশনশিপে আছে এবং সে তাকে বিয়ে করতে চায়। তখন সবাই জিজ্ঞেস করে যে কে সেই মেয়ে। হ্যাঁ, তখন সে বলে যে এরকম, তার নাম পূরবী। তখন আমি তাকে জিজ্ঞেস করি যে পূরবী আমার যে কোচিংয়ে পড়ে ওই মেয়েটা? তখন সে বলে হ্যাঁ। তখন আমি সবার সামনেই বলে ফেলি যে মেয়েটা কিন্তু একদমই ভালো নয়, কারণ তার স্বভাব চরিত্র তো একদমই বাজে এবং তারপরে তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটাও খুব একটা ভালো নয়। এবং এই কথা শুনে বাবা মা দুজনেই ক্ষেপে যায় এবং মামাও ঠিক সুবিধে লাগে না কথাগুলো শুনে। তারপরে তারা কী করে, মেয়েটার ব্যাপারে খোঁজ খবর লাগাতে শুরু করে। যেহেতু একই পাড়ায়, সেজন্য তারা খোঁজ খবর লাগায় আর কি। এবং পাড়ায় যতজনের থেকে আমার বাবা মা এবং মামা জিজ্ঞেস করে যে তাদের ফ্যামিলি ব্যাপারে, সবার মুখে একটাই কথা যে ওই বাড়ির লোকটা তো মাতাল, রোজ প্রত্যেকদিন রাতেবেলা মাল খেয়ে এসে তার বউ মেয়েকে মারে। আর মেয়েটা তো আর এক বদ, প্রত্যেকদিন নতুন নতুন সব ছেলেদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, প্রত্যেকদিন কি নতুন নতুন সব ছেলেদের পেছনে বাইকে ঘুরে এবং সব নতুন সব প্রত্যেকদিন জিনিসপত্র আসছে, কোন দিন ফ্রিজ, কোন দিন টিভি, এই ওই অনেক কিছুই আসছে দেখি। এবং এর দ্বারা প্রমাণ হয়ে যায় যে মেয়েটা অনেকের সাথে ঘুরে বেড়ায় আর কি। সুতরাং আমার কথাটা সত্যি হয়ে যায়। তো এই কথা শুনে আমার দাদাও ক্ষেপে যায়। দাদাও তার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে
এবং তাকে বলে দেয় যে সে তার সাথে রিলেশনশিপে থাকতে পারবে না, তার ব্যাপারে এইসব জেনেছে সে, এবং তার বাড়িতে মেনে নেবে না তাদের সম্পর্ক। তো এরপরে তাদের ব্রেকআপ হয়ে যায় এবং দাদার নতুন একটা বিয়ে ঠিক হয়, অ্যারেঞ্জ ম্যারেজ দাদার হয়ে যায়। দেখে বাড়ি থেকে দেখে শুনে দাদার বিয়ে হয়ে যায় আর কি। এরপরে খবর পাই যে দাদার বিয়ের প্রায় 3-4 মাস পরে নাকি ওই মেয়েটারও বিয়ে হয়ে যায়, এবং যে বাড়িতে তার বিয়ে হয় সেই বাড়ি মানে যার সঙ্গে বিয়ে হয় আর কি, সে নাকি প্রত্যেক দিন মদ খেয়ে এসে তার গায়ে হাত তোলে, প্রত্যেক দিন তাকে মারে আর কি, লাঠি দিয়ে, কোনো দিন হাত দিয়ে, কোনো দিন খুন্তি দিয়ে, গরম ছ্যাঁকাও দিয়ে দিয়েছে, অনেক কিছু এরকম অনেক কিছু শোনা যায়। এবং তার বিয়ের প্রায় 2.5 থেকে 3 মাসের মাথাতেই সে সুসাইড করে নেয় আর কি। তাই সেই সব এত মানে তার উপরে যে এত হেনস্থা হচ্ছে সেগুলো সে সহ্য করতে না পেরে সে সুসাইড করে নেয়। তো শুনে একটু খারাপ লেগেছিল যে একটা মেয়ে এরকম করে চলে গেল। তো যাই হোক, তারপরে আর দাদারও একটু খারাপ লেগেছিল আর কি। তো যাই হোক, কী আর করা যাবে এসব ভেবে। কিন্তু এই ঘটনা মানে তার মৃত্যুর প্রায় 1.5-2 সপ্তাহ পর থেকেই শুরু হলো বিভিন্ন রকমের ভৌতিক উৎপাত, যেটা প্রথম আমার সঙ্গেই হয়েছিল। কীরকম, আমাদের প্রথমে একটু বলে রাখি যে আমাদের যে বাড়িটা রয়েছে সেটা হচ্ছে 3 তলা বাড়ি। 3 তলা বলতে কীরকম, গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে রান্নাঘর, বাথরুম এবং একটা ঘর রয়েছে, যে ঘরটা ওই গেস্টদের জন্য, মানে কেউ যদি গেস্ট হয়ে আসে তাদের জন্য ওই ঘরটা রাখা রয়েছে। এবং তার পাশে একটা ছোট্ট ঘর রয়েছে, ওই ঘরটায় আমার ঘর আর কি, মানে আমি ওই ঘরে পড়াশোনা করতে, এবং যেহেতু আমার গল্পের বই পড়তে খুবই ভালো লাগে, সেজন্য আমি প্রত্যেক দিন রাতের বেলা খাওয়া দাওয়ার পরে প্রায় 1.5-2 ঘন্টা ওই ঘরে বসে পড়াশোনা মানে পড়ি, তারপরে বাড়ি ফিরি, মানে নিজের ঘরে যাই ওপরে। এটা হচ্ছে নিচের ঘরের মানে প্যাসেজ, ডাইনিং রুম, তার একদিকে রান্নাঘর, একদিকে বাথরুম, এবং একদিকে আমার ওই ঘরটা, এবং তার পাশেই গেস্টদের ওই ঘরটা, ঠিক আছে। আর ওপরে গেলেই, 2তলায় গেলেই আমার একটা ঘর, দাদা বৌদির একটা ঘর এবং মায়ের একটা ঘর, 3টে ঘর। এবং ওপর তলায় মানে একদম টপে ছাদ, এবং ছাদের পাশে ছাদে লাগোয়া হচ্ছে ঠাকুর ঘর। এরকম হচ্ছে আমাদের বাড়ির বর্ণনা। এবং বাড়ির যে দরজা, বাড়ির দরজা থেকে মানে তার দরজা থেকে 5 হাত দূরত্বেই হচ্ছে রাস্তায় বেরোনোর দরজা। এবং বাড়ির ডান দিকে রয়েছে একটা ছোটোখাটো একটা বাগান টাইপের একটা প্যাসেজ, মানে সেখানে আমার মা বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়েছে, এবং মায়ের সেগুলো যত্নআত্তি করে। বেশ ঠিকঠাক জায়গা, মানে একটা গাড়ি এবং একটা বাইক তো আরামসে ধরে যাবে, এরকম প্যাসেজ আর কি। এবং বাড়ির বাঁ দিকে কোনো প্যাসেজ নেই, মানে বলতে গেলে একটা জায়গাটা একটা ধারে আমাদের বাড়ি, এবং তার ডান দিকে হচ্ছে বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বাড়ির বর্ণনা। তো আমি একদিনকে রাতের বেলা এরকম বই পড়ছি, আমি শুনতে পেলাম যে কোনো মহিলার কান্নার শব্দ, মানে কোনো মহিলাকে যদি ধরে পেটালে যেরকম কান্নার শব্দ আসবে সেরকম কান্নার শব্দ আমি শুনতে পেলাম। প্রথমে অত বিশেষ গা করলাম না, কারণ ভাবলাম বোধহয় পাশের বাড়িতে কেউ টিভি চালিয়েছে, হয়তো ওর অত বিশেষ গা করলাম না। তো যাই হোক, তারপর দেখি আবার সে একই কান্নার শব্দ ভেসে আসছে। আমি যখন উঠে মাথাটাকে মানে তুলে যখন এদিক ওদিক ঘোরালাম মাথাটাকে, তখন কিন্তু শব্দটা বন্ধ হয়ে গেল। আবার যখন আমি বই পড়ার নজর দিলাম, ফোকাস করলাম বই পড়াতে, সেই সময় আবার দেখলাম যে সেই কান্নার শব্দটা ভেসে আসছে, বিকট সেই শব্দ, যেন মনে হচ্ছে কোনো মহিলাকে ফেলে মারছে আর কি, এরকম সেই শব্দ। আমি বিষয়টা খুব আমার সিরিয়াস লাগছিল, তাই জন্য আমি কী করলাম যে, এবং প্রথমে বোঝার চেষ্টা করলাম যে শব্দটা আসছে কোথা থেকে। এবং বেশ কিছুক্ষণ শোনার পর আমার মনে হলো যে শব্দটা আসছে আমাদের যে বাগান রয়েছে সেই বাগানের সামনে থেকে। এবং আমাদের জানলা দিকে, ওই যে ঘরে ছিলাম, যে ঘরটা আমি পড়তাম আর কি, ওই ঘরের জানলা খুললেই বাগান দেখা যায়। তো জানলাটা খুললাম, দেখলাম সেখানে কেউ কিন্তু কোথাও নেই, ঠিক আছে। তো আমি অত বিশেষ আর পাত্তা দিলাম না, আমি আবার বই পড়াতে মন দিলাম। তখন আবার যখন দেখি আবার সে একই রকম শব্দ আসছে, আমি আবার কি জানলাটা খোলার পর দেখলাম
পুরো বাগানের মাঝখানে একটা কাক মরে পড়ে আছে। আমি সে রাতের বেলার কি কাক ফাক তুলতে যাবো, ওর জন্য অত না ভেবে বই ফই রেখে দিয়ে আমি চলে গেলাম নিজের ঘরে ঘুমাতে। পরের দিন যখন সকালবেলা উঠে আমি দরজা ফরজা খুলছি, দেখলাম যে ঘরের দরজার সামনেই, একদম পুরো দুয়ারের সামনেই একটা কাক মরে পড়ে রয়েছে। এবং আমি তখন মনে হলো যে কাক তো রাতের বেলা ওখানে বাগানে ছিল, তাহলে এখানে কী করে এলো। তখন ভাবলাম যে কোনো কুকুর বা বিড়াল হয়তো মুখে করে নিয়ে এসে ফেলেছে। এবার আমি যখন কাকের পাশ দিয়ে বেরিয়ে যখন বাগানের দিকে গেলাম, তখন দেখলাম যে বাগানেও একটা কাক পুরো মরে পড়ে রয়েছে এবং দুয়ারের সামনেও একটা কাক মরে পড়ে রয়েছে। আমি বিষয়টা খুবই অবাক লাগলো, কারণ একই দিনে মানে একই রাতে দুটো কাক মরে গেল এবং দুটোই কাক আমাদের বাড়ির মধ্যেই পড়ে রয়েছে, মানে বাড়ির প্যাসেজের মধ্যেই পড়ে রয়েছে। জিনিসটা খুব অবাক করার ঘটনা আর কি। তো যাই হোক, অত বিশেষ ভাবলাম না। পরের দিনকে রাতেরবেলা আমি আবার সেই একই পড়াশোনা করছি। হ্যাঁ, আবার সেই শুনতে পেলাম একই কান্নার শব্দ এবং যারা মনে হলো কেউ কাঁদছে, কিন্তু আওয়াজটা আসছে ঘরের ভেতর থেকে। যেটা আগের দিন আসছিল ঘরের বাইরে থেকে, সেটা আজকে মানে সেদিনকে আসছিল ঘরের ভেতর থেকে। তো আমি বিষয়টা ঠিক সুবিধা লাগছিল না, কারণ প্রত্যেক দিন আগের দিনও কান্নার শব্দ ভেসে এসেছিলো আর কি। তখন দুটো কাক মরে পড়েছিল এবং পরের দিনকে আবার সে একই জিনিসে ঠিক সুবিধা না লাগায় আমি কি করি, চলে যাই নিজের ঘরে চলে যাই। এবং পরের দিনকে যখন ঘুম থেকে উঠি, দেখি মা চেল্লামিল্লি করছে। আমি নিচে এসে দেখি মা ভীষণ চেল্লাচ্ছে, কারণ কি, যে ঘরের দরজার সামনে একটা বিড়াল মরে পড়ে রয়েছে। বিড়ালের একটা মানে মাথার দিকটা যেন মনে হচ্ছে কেউ খুবলে খেয়েছে আর কি, চিবিয়ে খেয়েছে, মানে ছিন্ন ভিন্ন দেহ বিড়ালের। এবং পেটের দিকটাও মনে হচ্ছে কেউ কামড়ে খেয়ে নিয়েছে। ভীষণ ভয়ঙ্কর সেই বিড়ালের অবস্থা। এবং বৌদি তো দেখে ওখানেই বমি করে দেয়, নিজেকে না সামলাতে পেরে। তো সেদিনকেই ঘর পরিষ্কার করা হয় আর কি ওই জায়গাটা। তারপর দুপুরবেলা যখন আমি, ছুটির দিন ছিল, বাইরেই ছিলাম, দুপুরবেলা যখন আমি স্নান করছি বাথরুমে, তখন মনে হচ্ছে যে কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে, আমাকে দেখছে, আমাকে অবজার্ভ করছে। আমি যখন পেছনে ঘুরে তাকালাম, দেখলাম কোথাও কেউ নেই, আমি একাই রয়েছি বাথরুমে। কিন্তু আবার যখন স্নানে মনোযোগ দিলাম, তখন শুনতে পেলাম একটা হাসির শব্দ, যেটা খুবই চেনা পরিচিত একজন হাসির শব্দ, কিন্তু কার সেটা শুনতে পেলাম না। একটা মেয়ে মানুষের হাসির শব্দ ছিল, কিন্তু বুঝতে পারলাম না কার, কিন্তু হাসিটা শুনে খুব চেনা লাগছিল। তো যাই হোক, বেশিক্ষণ স্নান করতে পারলাম না, ওই অবস্থায় বেরিয়ে এলাম। সেদিনকে রাতের বেলায় খাওয়া দাওয়া করে যখন আমি নিজের ঘরে ঢুকবো বই পড়ার জন্যে, সেই সময় আমি দরজাটা একটু ফাঁক করতেই দেখি আমার টেবিলে এবং আমার চেয়ারে একটা মহিলা বসে রয়েছে। মহিলাটার যে চুলগুলো সেগুলো একবারে সামনের দিকে ঝুলছে এবং তার মুখ এবং হাত, বডির যেটুকুনি পোর্শন দেখা যাচ্ছে, পুরো পোর্শনটা সাদা ফ্যাকাশে এবং চোখে মণি বলতে কিছু নেই, শুধু একটা লাল মানে যদি যেরকম সাইজের হয়, ছোটো টিপ যেরকম সাইজের হয়, সেরকম একটা লাল টিপ মনে হচ্ছে চোখের মধ্যে রয়েছে, মণি লাল রঙের। আমার ভীষণ ভয় লেগে যায় এবং প্রথমে আমি নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে দরজাটাকে ওরকম এক ঝটকায় দেখে দরজাটাকে বন্ধ করে দিই। প্রথমে মনে হলো যে হয়তো আমার চোখের নিজের ভুল, মনের ভুল। সেজন্য আমি দরজাটা কিছুক্ষণ, প্রায় 1 মিনিট দরজাটাকে বন্ধ রাখি। দরজার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু দরজাটা না খুলে দরজাটা বন্ধ করে রাখি। 1 মিনিট পর আবার যখন দরজাটা খুলি, তখন দেখি আবার সে একই জিনিস। এই সময় কিন্তু সেই মহিলাটা আমার দিকে তাকিয়ে ভীষণ একটা নিশ্চুপ ভয়ঙ্কর হাসি হাসছে। তার হাসিতে কোনো শব্দ নেই, কিন্তু একটা ভয়ঙ্কর একটা ক্রিপি স্মাইল যাকে বলে, দেখে হাড় হিম হয়ে যাবে এরকম একটা অবস্থা তার হাসি। আমি কি করি, সঙ্গে ভয়ের চোটে উপরে চলে যাই নিজের ঘরে এবং সারা রাত আমার ঘুম হয় না। এবং আমি যেটা দেখেছিলাম যে তার হাতে আর মুখে রক্তে ভরা, যেন সে কোনো কাঁচা মাংস বা কোনো পশু পাখি খেলে যেরকম হাতে রক্ত লেগে থাকবে, সেরকম রক্ত।
এবং সারা রাত আমি ওই জিনিসটাকে নিয়ে ভাবতে শুরু করি যে কে কে এই মহিলা। এবং তাহলে এতদিন ধরে যে আমি যার কান্নার শব্দ পাচ্ছিলাম, দুপুরে যাকে বাথরুমে দেখলাম, সেই কি সে? আমি কিছু বুঝতে পারছিলাম না। পরের দিনকে যখন আমি ঘরের দরজা খুললাম সকালবেলা, দেখলাম একটা বেজি মরে পড়ে রয়েছে এবং তারও সেই একই অবস্থা, আগের দিনে বিড়ালটার মতো তার শরীর খুবলে খুবলে খাওয়া। তখন আমরা বুঝতে বাকি থাকে না যে এই কাণ্ডগুলো কে করছে। আমি সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে সবাইকে বিষয়টা জানিয়ে দিই, আমার মা, আমার দাদা, বৌদি, সবাইকে বিষয়টা বলি। ততদিনে বাবা এক্সপায়ার করে গেছে আর কি। হ্যাঁ, তো বাবা ছিল না। তো যাই হোক, তারা ঠিক করে যে একটা পণ্ডিতকে তারা ডাকবে, ডেকে বাড়িতে পুজো করাবে। সে আসে, পুজো করে এবং যখন যজ্ঞ করা হবে, যজ্ঞের যেখানে যজ্ঞ হয় সেখানে আগুন জ্বালাতে পারছে না কিছুতেই। যতবার আগুন জ্বলছে ততবার আগুন নিভে যাচ্ছে। যজ্ঞ ছাড়া পুজো করা হলো এবং পুজো করার পরে সেই পুরোহিত বলে যে পুজো কিন্তু ইনকমপ্লিট, পুজো কিন্তু সম্পন্ন হয়নি। হ্যাঁ, আমি জানি না সে বাড়ি ছেড়ে যাবে কি না, কিন্তু এটা বলতে পারি যে আগের থেকে উৎপাতটা কমবে। এবং তারপর আমাকে ডেকে বলে, প্রথম তুই ডেকেছিলি তো? তখন আমি বলি, প্রথম না, আমাকেই শুধুমাত্র দেখা দেয় এবং আমি ছাড়া কাউকে দেখা দেয় না। তখন সে আমাদের বলে যে যার আত্মা তুই দেখতে পাচ্ছিস সে আর কেউ না, সে তোর বন্ধু পুরবী। আমি বললাম মানে? বুঝতে পারলাম না কিছু। তখন সে বলে যে সে সুসাইড করেছে, জানিস সেটা? আমি বললাম হ্যাঁ। তখন সে বলে যে সে তোর দাদার ওপরে তার একটা ইচ্ছা ছিল, সে তার দাদাকে বিয়ে করবে, তো এই বাড়িতে এসে বউ হয়ে আসবে, তাই তো? আমি বললাম হ্যাঁ, সে তো ছিল, কিন্তু তুই সেটা হতে দিসনি এবং তোর ওপরে একটা ক্ষোভ রয়েছে তার। এবং যেহেতু সে সুসাইড করেছে এবং সে এটাই মানে যে তোর জন্য তার জীবন নষ্ট হয়ে গেছে আর কি। তো সেজন্য সে তোকে ঠিক করে বাঁচতে দেবে না, ঠিক করে নিয়েছে এবং বারবার তোকেই দেখা দিচ্ছে, আর কিন্তু কাউকে দেখা দিচ্ছে না তোর বাড়িতে, বারবার তোকেই দেখা দিচ্ছে। এবং আর যদি কারোর ক্ষতি করে সেটা হচ্ছে তোর বৌদির, কারণ সে তোর বৌদিকে সহ্য করতে পারে না একদমই, কারণ সে চেয়েছিল তোর দাদার বউ হতে, কিন্তু তার জায়গায় অন্য কেউ এসছে। তখন আমি জিজ্ঞেস করি এবং বাকি সবাই জিজ্ঞেস করে তাহলে এর উপায় কী করণীয়, কী করতে হবে আমাদের। তখন সে বলে যে হনুমান চালিসা প্রত্যেক দিন দিনে 2 বার করে পাঠ করবি, তাহলে সে হয়তো বাড়ি ছেড়ে যাবে না, কারণ সে ভীষণই পাওয়ারফুল, তাকে বাড়ি ছেড়ে বার করা যাবে না, কিন্তু তার উৎপাত বা তোরা আর কিছু ফিল করতে পারবি না, তোদেরকে উৎপাত করবে না সে। আমি বললাম ঠিক আছে, এবং বলে যে তোকেই করতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এবং পরের দিন থেকে আমি শুরু করি হনুমান চালিসা পাঠ করে এবং সব কিছু ঠিকঠাক থাকে, তারপরে আর কোনো কিছু দেখা দেয় না। কিন্তু যেদিনকে আমি ভুলে যাই বা যেদিনকে আমি করতে পারি না সময়ের অভাবে, সেদিনকেই কিন্তু আমি বুঝতে পারি যে বিভিন্ন রকমের ভৌতিক উৎপাত, যেরকম তার দেখা পাওয়া এবং তার হাসির শব্দ, কান্নার শব্দ, বিভিন্ন রকমের যেগুলো হতো আর কি, সেগুলো আবার শুনতে পেতাম, দেখতে পেতাম। তো এরপরে তো অনেক বছর হয়ে যায়, আমারও বিয়ে থা হয় এবং আমার বিয়ের পরেই দাদা বৌদি দুজনে হায়দ্রাবাদ চলে যায় দাদার কাজের জন্য। তো তারপরে আমরা এখানে থাকি, আমি, আমার ওয়াইফ এবং মা, আমরা আমাদের বাড়িতে থাকি এবং কিছু বছর পরে 1 বছরের মধ্যে আমাদের একটা সন্তান হয়, তার নাম হচ্ছে প্রীতম। তো প্রীতমের যখন 2 বছর বয়স, তখন আমরা যাই মন্দারমণি ঘুরতে। যেখানে আমরা ঘুরতে গেছিলাম, যে হোটেলে আমরা স্টে করেছিলাম, আমাদের রুমের পাশের রুমে একটা কাপল ছিল, তারাও বিবাহিত এবং তাদের সঙ্গে আমাদের বেশ ভালো আলাপ পরিচয় হয়ে যায়, যেহেতু তারা নাকি শুনলাম আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরত্বে থাকে না। হ্যাঁ, আমাদের বাড়ি মধ্যমগ্রাম, তাদের বাড়ি বারাসাত, খুব একটা বেশি দূরত্বে নয়। তো সুতরাং তাদের সঙ্গে আলাপ ফালাপ হয়, কথাবার্তা হয় এবং যেদিনকে আমরা ফিরে আসবো সেদিনকে তাদেরও ফেরার দিন ছিল এবং সুতরাং তাদের নাম্বার এক্সচেঞ্জ হয় আর কি। এবং বাড়িতে আসার পর থেকে 2 দিন পর থেকে দেখলাম তারা বেশ ঘন ঘন ফোন করতে শুরু করে, যখন তখন, যে কোনো কারণে, ছোটো ছোটো কারণে তারা আমাদের ফোন করে জিজ্ঞেস করছে কী করছেন, কেমন আছেন, খাওয়া হয়েছে কি না, এই সব।
সেরকম সিরিয়াস কিছু না, ছোটো ছোটো তুচ্ছ কারণে আমাদেরকে ফোন করছে। এবং যে কোনো সময় রাতের 11টা হতে পারে, 12টা হতে পারে, একদিনকে 1টার সময় ফোন করে বলছে কি ঘুমিয়ে পড়েছেন নাকি, এই সমস্ত আর কি। মাঝে মাঝে বিরক্তও লাগতো আর কি, কিন্তু কী করবো, কিছু বলতে পারিনি। এরপর কি হয়, একদিনকে সে ফোন করে বলে যে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, একদিনকে আসুন না আমাদের বাড়িতে, এসে তো গল্প করা যাবে। ওই এই ঘটনা হচ্ছে ওই মন্দারমণি থেকে ফিরে আসার 1-1.5 মাস পরেই আমরা তাদের বাড়িতে যাই। এবং তাদের যে পাড়াটা রয়েছে, যে পাড়ায় তারা থাকে, যে গলিটার মধ্যে, গলিটা একবারে শেষ প্রান্তে তাদের বাড়ি, মানে তাদের বাড়ি হচ্ছে শেষ। এবং তাদের আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, এবং আশেপাশে কোনো একটা ল্যাম্পপোস্ট অবধি নেই, ঠিক আছে। এরকম একটা আইসোলেটেড জায়গায় তাদের ঘরটা ছিল আর কি। ঘরে ঢুকতেই যে 3টে জিনিস আমি লক্ষ্য করেছিলাম, সে 3টে জিনিস হলো, 1 নম্বর হচ্ছে ঘরের তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রা সম্পূর্ণ মানে আকাশ পাতাল ডিফারেন্স। বাইরে ভীষণই গরম, হ্যাঁ, মার্চ মাসের একটা ভ্যাপসা মার্কা গরম, কিন্তু তাদের ঘরে রয়েছে একটা ঠান্ডা পরিবেশ, যেন মনে হবে যে শীতকাল তাদের ঘরে রয়েছে এখনও। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে একটা বিভৎস বিকট পচা দুর্গন্ধ বেরোচ্ছে ঘর থেকে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ভীষণই নোংরা এবং অপরিষ্কার একটা ঘর, মানে যেখানে সেখানে যা তা পড়ে রয়েছে আর কি, কোনো কিছু ঠিকঠাক জায়গায় ঠিকঠাক জিনিস নেই। ভীষণই অপরিষ্কার এবং দুর্গন্ধময় একটা ঘর, এবং তাপমাত্রা ভীষণই কম। যদি মাপা যায় তাহলে হয়তো খুব জোর হলে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস হবে, এরকম একটা। তো তাদের ঘরে গিয়ে বসি, গল্পগুজব হচ্ছিল। প্রথমে তারা চা বিস্কুট খেতে দেয়, এবং বেশ কিছুক্ষণ পরে তারা আমাদেরকে ডিনার করার জন্য অফার করে। তারা বলে যে ডিনার করে বাড়ি যেতে। আমি বলি যে না, ডিনার করার কোনো দরকার নেই, বাড়িতে আমার একা রয়েছে, বাড়ি ফিরতে হবে। কিন্তু তারা নাছোড়বান্দা, তারা আমাদেরকে ছাড়বেই না ডিনার না করে। এবার আমি একটা যে জিনিস লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে আমার ছেলের ব্যবহার। আমার ছেলে ভীষণই দুষ্টু এবং চঞ্চল, সে কোথাও গিয়ে শান্ত হয়ে বসতে পারে না। কিন্তু আমি দেখলাম যে সে সেখানে গিয়ে, যেখানে সে প্রথমে বসেছিল সেখানেই সে বসে রয়েছে, না এদিকে নড়ে না ওদিকে নড়ে, একদম স্টিল স্ট্যাচুর মতো বসে রয়েছে। কেউ কথা বললেও সে কথা বলছে না, এমনকি আমাদের সঙ্গেও সে ঠিকঠাক করে কথা বলছিল না। তো যাই হোক, জিনিসগুলো খুবই অবাস্তব এবং আনন্যাচারাল আর কি। তো যাই হোক, তারপরে যখন আমরা দুজনে কথা বলি, তো তারপরে তারা অনেক বারবার করে আমাদেরকে জোর করে ডিনার করে যাওয়ার জন্য। তো লাস্টে আমরা বাধ্য হই, কারণ বারবার বারণ করলে আর কি খারাপ দেখায়। আমরা মেনে নিই, ঠিক আছে চলো ডিনার করেই যাবো আর কি। তারপরে আমরা কথা বলছিলাম, এবং তার যে বউ ছিল, তার নাম ছিল রিয়া। সে তার রান্নাঘরে কাজ করছিল, মানে রান্নাবান্না করছিল আর কি। সেই সময় আমার বউ সেখানে যায় তাকে হেল্প করার উদ্দেশ্যে, কিন্তু শুনতে পাই একটা ভীষণ চেল্লানোর শব্দ রিয়ার। আমরা দুজনে সেখানে ছুটে যাই এবং জিজ্ঞেস করি যে কী হয়েছে। তখন রিয়া বলে যে সে আমাদের রান্নাঘরে ঢুকে আসতে চাইছিল। এই জিনিসটা আমাকে খুব অবাক করে, কারণ রান্নাঘরে ঢুকে আসতে চাইছিল, এতে এত চেল্লানোর কী কারণ হতে পারে, বা কী কারণ থাকতেই বা পারে। হ্যাঁ, তখন জিনিসটা খুব আনন্যাচারাল লাগছিলো, এবং আমরা সেখানে বেশিক্ষণ না থেকে চলে আসি বাড়ি। এবং আমার ওয়াইফ যে ছিল, সারা রাস্তায় একটাই কথা বলছিল যে এটা আবার কীরকম আচরণ হলো, আমি বুঝতে পারলাম না। যে আমি যখনই রান্নাঘরে ঢুকতে যাচ্ছিলাম, ও কিন্তু পেছন থেকে ঘুরে কাজ করছিল। হ্যাঁ, ও কী করে বুঝতে পারলো আমি জানি না। সে হঠাৎ করে আমার সামনে চলে এসে বলছে না, রান্নাঘরে ঢুকতে হবে না। এবং রান্নাঘরে যে আলো ছিল, এটা খুবই সীমিত একটা আলো, মানে ওই আলোতে রান্না করা একেবারেই পসিবল নয়। তো যাই হোক, কত কিছু না ভেবে আমরা ওই জিনিসটাকে ওখানেই থামিয়ে দিই। এবং পরের দিন থেকে যেটা আমাদের লক্ষ্য করি, সেটা হচ্ছে আমাদের বাড়িতে ভীষণই ঝগড়া অশান্তি শুরু হয়। কোনো সামান্য তুচ্ছ কারণে আমার সঙ্গে আমার ওয়াইফের ঝগড়া লাগছে, আমার সঙ্গে আমার মায়ের ঝগড়া লাগছে, ওয়াইফের সঙ্গে আমার মায়ের ঝগড়া লাগছে। এরকম তুচ্ছ কারণে এরকম ঝগড়া অশান্তি লাগতে শুরু করে।
এরপরে যেটা সবথেকে বড় ভাববার বিষয়, সেটা হচ্ছে আমার ছেলের আচরণ। আমার ছেলে ভীষণই চঞ্চল একটা ছেলে, দুষ্টু চঞ্চল, কিন্তু তার যে আচরণ সেটা সম্পূর্ণ রকমভাবে উল্টো হয়ে যায়। সে একেবারে শান্ত একটা বাচ্চা হয়ে যায়, ঠিক আছে? সে সবসময় হয় আমার সঙ্গে, নয় তার মায়ের সঙ্গে, নয় তার ঠাকুমার সঙ্গে থাকে। কোনো সময় একা একা সে থাকে না। কিন্তু কদিন ধরে আমি লক্ষ্য করলাম ওদের বাড়ি থেকে আসার পর থেকেই যে সে একা থাকতে পছন্দ করছে, এবং যখনই সুযোগ পাচ্ছে সে একাই একাই রয়েছে। অন্ধকারে সে ভয় পায়, কিন্তু সে অন্ধকার ঘরে একা একা রয়েছে, চুপচাপ বসে রয়েছে, কিছু ভাবছে হয়তো, এরকম টাইপের আর কি। তারপরে কিছুদিন পরে আমি নিচের ঘরে বই পড়ছি, আমি লক্ষ্য করলাম যে একটা বাচ্চার খিলখিল করা হাসির শব্দ। আমি হাসির শব্দটা পাওয়া মাত্রই প্রথমে আমি গা করি না, কিন্তু তারপরে আমার মনে পড়ে যে না, এরকম জিনিস কিন্তু আগেও আমাদের সঙ্গে হয়ে গেছে, কিন্তু তো সুতরাং এটাকে গ্রাহ্য না করার মতো কিছু কিন্তু নেই। তো আমি কি করি, আমাদের যে জানলাটা ছিল, ওই ঘরের জানলাটা খুলে দেখি যে সেখানে কেউ কোথাও নেই, ঠিক আছে? আমি জানলাটা বন্ধ করে দিই। তারপরে আবার শুনতে পাই সেই হাসির শব্দ। যখন এবার সেকেন্ড টাইম যখন আমি হাসির শব্দটা পাই, সেটা আমি দেখতে পাই, মানে শুনতে পাই আর কি, এবং মনে হয় যে সেটা আমাদের ঘরের ভেতর থেকে আসছে। এতক্ষণ যে হাসির শব্দটা ছিল সেটা বাইরে থেকে আসছিল ঠিকই, কিন্তু এবার যে হাসির শব্দটা সেটা ভেতর থেকে আসছে। আমার গাটাও একটু ভারী ভারী হয়ে আসে। তো সুতরাং আমি সেখানে না থেকে তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে আসি, সেখানে আর সেদিনকে রাতেরবেলা না থেকে। এরপরে কি হয়, আমার ছেলের যে আচরণ সেখানে আরও বীভৎস রকমভাবে চেঞ্জেস লক্ষ্য করা যায়। তাকে কিছু বললেই সে তেড়ে মেরে যাচ্ছে, সে আমার দিকেও তেড়ে আসছে, তার মায়ের দিকে এবং তার ঠাকুমার দিকে তেড়ে মেরে যাচ্ছে, দাঁত খিচিয়ে কথা বলছে, হ্যাঁ, এবং হাতের সামনে যা পাচ্ছে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে মারছে আমাদের দিকে। ভীষণই একটা ক্ষিপ্ত এবং খুব মানে শান্ত হয়ে গেছে, কিন্তু তার আচরণ কিন্তু খুবই চঞ্চল এবং খুব আগ্রাসন দেখা দিচ্ছিল আর কি। এরপর কি হয়, পরের দিনকে কিছুদিন পরেই আমি নিজের ঘরে বসে বসে পড়ছি। আমি লক্ষ্য করলাম যে কেউ যেন আমার ঘরের দরজাটা হালকা করে খুললো এবং খুলে আবার বন্ধ করে দিয়ে চলে গেল। আমার মনে হলো যে আমার ছেলে হয়তো এসছে, কিন্তু আমি ঘড়ি দেখলাম, সময় তখন 12:30 বাজে। আমি মনে মনে ভাবতে লাগলাম যে এই সময় তো তার আসার কথা নয়, কারণ তার মর্নিং স্কুল এবং সেই সময় অঘরে ঘুমাচ্ছে। তাই সে আমি ডাক দিলাম, বাবান বাবান বলে ডাক দিতে শুরু করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে আমি বাইরে উঠে আসি এবং দেখি কোথাও কিছু নেই। আমি উপরে যাই, নিজের ঘরে গিয়ে দেখি তার মায়ের পাশে, মানে আমার ওয়াইফের পাশে আমার ছেলে শুয়ে নেই। আমি ভীষণই ভয় পেয়ে যাই এবং সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে শুরু করি, এবং তখন আমি আমার ওয়াইফকে ডাকিনি। এবার আমি কোথাও আমার ছেলেকে পাচ্ছিলাম না দেখে আমার লাস্ট অপশান ছিল আমাদের বাড়ির ছাদ। আমি যখন আমার বাড়ির ছাদে যেতে লাগি, আমি একটা দু তিনটে সিঁড়ি উঠতেই আমি দাঁড়িয়ে পড়ি, এবং আমি যেটা দেখি সেটা হচ্ছে যে তালার যে চাবি সেটা তালার মধ্যেই লাগানো, এবং তালাটা ঝুলছে হচ্ছে দরজার যে ছিটকানি, যে শিকল, সেখানে। আমি দরজাটা হালকা করে খুলে ঢুকতে লাগলাম, এবং অন্ধকারে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে দরজায় বলছে আমাদের যে ছাদের যে রেলিং রয়েছে, সিমেন্টের রেলিং, ওই রেলিংয়ের মধ্যে দুটো অবয়ব বসে রয়েছে। আমি ভীষণ ভয় পেয়ে যাই এবং বুঝতে পারি না যে দুজন কে। আমি সঙ্গে সঙ্গে লাইট জ্বালাই, মানে ছাদের যে লাইট, সে লাইট জ্বালাই এবং লক্ষ্য করি যে সেখানে দুটো নয় একটা রয়েছে, কিন্তু আমার স্পষ্ট আমি দেখেছি যে ওখানে একটা নয় দুটোই রয়েছে, ছিল আর কি অবয়ব। এবং যখন আমি লাইট জ্বালাই তখন দেখছি একটাই রয়েছে, এবং সেটা আমার ছেলে, এবং সে বাইরের দিকে পা ঝুলিয়ে ওই রেলিংয়ের মধ্যে বসে রয়েছে। আমার ভীষণ ভয় লেগে যায় এবং সঙ্গে সঙ্গে আমি তার কাছে যাই এবং তাকে নিচে নামিয়ে আনি, এবং দেখলাম সে কেমন একটা ঘোরের মধ্যে রয়েছে, মানে সে না রয়েছে ঘুমিয়ে, না রয়েছে জেগে। তাকে আমি ডাকছি কিন্তু তার মধ্যে কোনো হুঁশ নেই আর কি। আমি সঙ্গে সঙ্গে তাকে নিজেদের ঘরে নিয়ে এলাম
এবং ঘরে আনতেই তাকে আমি শুয়ে দিলাম, দেখলাম সে শুয়ে পড়লো এবং ঘুমিয়েও পড়লো। এবং পরের দিন থেকে আর কি যে জিনিসটা আমি লক্ষ্য করতে শুরু করলাম সেটা হচ্ছে আমার ছেলে, দেখতে লাগলাম যে সে একা একা তো থাকতো এতদিন ধরে, হ্যাঁ, কিন্তু এবার সে যখনই একা থাকতে শুরু করে থাকে আর কি, তখনই সে কারোর না কারোর সাথে একটা কথা বলছে। কিন্তু তার সামনে যেতেই তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি কার সাথে কথা বলছিলে, কেউ তো ছিল না এখানে, তখন সে বলে যে আমার বন্ধু, ওর নাম নিলয়, আমি ওর সঙ্গে কথা বলি, ও খুব ভালো। তখন আমার ওয়াইফ জিজ্ঞেস করে কোথায় নিলয়, কেউ তো নেই এখানে। তখন বলে যে তুমি দেখতে পাবে না, তোমাকে দেখা দেবে না, ও শুধু আমাকে দেখা দেয়। তখন আমার ওয়াইফ যখনই একটু জোর দিয়ে বলে কোথাও নেই, এখানে কেউ নেই, তখনই আবার সেরকম ক্ষিপ্তভাবে তার দিকে তাকায় এবং হাতের সামনে যা পায় ছুঁড়ে মারে। আমি যেমন যখন মাঝে মাঝে জিজ্ঞেস করি, আমাকে ওরকম কটমট করে দেখতে লাগে, মানে ওইটুকুনি বাচ্চার চাহনি দেখেই ভয় লেগে যেত আর কি। তারপরে কিছুদিন পরে, এক সপ্তাহ পরে, তার স্কুল থেকে আমার ওয়াইফের ফোন আসে এবং বলে যে দেখা করতে। আমার ওয়াইফ যখন তার কাছে যায়, স্কুলে হেডমাস্টারের কাছে, সে বলে যে আমার ছেলে নাকি লাস্ট বেঞ্চে বসে বসে কারোর সাথে একটা কথা বলছিল লাঞ্চ টাইমে। এবং তার একটা বন্ধু যখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তুই কার সাথে কথা বলছিস, তুই কি পাগল হয়ে গেলি? এবং ওকে দেখে যখন সবাই হাসাহাসি করতে শুরু করে, প্রথম যে জিজ্ঞেস করেছিল তার হাতে নাকি সে কম্পাস ফুটিয়ে দেয়। এবং আমি এই কথা শুনে ভীষণই অবাক হয়ে যাই, কারণ আমার ছেলে চঞ্চল দুরন্ত হলেও এই সব করার সে সাহস পাবে না, কারণ সে তার মাকে ভীষণই ভয় পায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো খুব অবাক করতে শুরু করে আমাকে। এবং এরই মাঝে মাঝে সে ওই অভিষেক এবং রিয়া, যাদের সাথে আমাদের ওখানে দেখা হয়েছিল, সে আমাদের ফোন করে, মাঝে মাঝে খোঁজ খবর নেয় কেমন আছে না আছে, এবং আমাদের ছেলে কেমন আছে না আছে। এবং আমরা এটাও লক্ষ্য করতে লাগলাম যে তাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যে ভাবটা রয়েছে সেটা কিন্তু দিনকে দিন বাড়তে শুরু করে। ঠিক আছে, এবং আমাদের যে আত্মীয় স্বজন রয়েছে, আমার যে বন্ধুবান্ধব রয়েছে, তাদের সঙ্গে আমার অকারণে ঝগড়া অশান্তি লেগে যেত। আমার একটা বন্ধু ছিল, ছোটোবেলার বন্ধু, যে আমাদের পাড়ায় থাকতো আর কি, হ্যাঁ, তার সঙ্গে আমার ভীষণই ভালো সম্পর্ক, প্রায় 35 বছরের বন্ধুত্ব। একটা সামান্য তুচ্ছ কারণে আমাদের ঝগড়া অশান্তি লেগে যায়, এবং সেই যে একবার যে সম্পর্ক ভেঙে গেছে সেই সম্পর্ক এখনও ঠিক হয়নি আর কি। এখন আমরা দুজনকে খুব একটা অতটাও বিশেষ গ্রাহ্য করি না আর কি, পাত্তা দিই না আর কি বললেই চলে। তারপর আমাদের যে মামা রয়েছে, মামার সঙ্গেও ভীষণ ঝগড়া অশান্তি লেগে যায় আমাদের, তার সঙ্গেও ঠিকঠাক সম্পর্ক নেই। মানে অতএব দেখতে গেলে যে শুধু তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে, দিনকে দিন ঘনিষ্ঠতা বাড়ছে, কিন্তু বাকি সবার সঙ্গে কিন্তু আমাদের ঝগড়া অশান্তি লাগতে শুরু করে। এরপরে কী হয়, একদিনকে সে তারা আমাদের ফোন করে বলে যে তারা আমাদের বাড়িতে আসতে চায়। আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই, কেন আসবে না, আসো। এবার যেদিনকে তারা আসবে, সময় সন্ধ্যেবেলা, তখন 7:30-8টা বাজে। আমার বউ আর কি দোকানে যাওয়ার নাম করে, দোকানে যাওয়ার কথা ছিল, সেজন্য সে নিচে নামে, এবং নিচে নেমেই সে আমাকে ডাক দেয়, শুনছো কী গো, নিচে আসো, এরকম করে খুব রেগে মেগে ডাক দেয়। আমি ভাবলাম কী হলো আবার। আমি নিচে যাই, গিয়ে দেখি, যেটা আমি দেখি সেটা হচ্ছে যে অভিষেক এবং রিয়া দুজনে আমাদের বাড়ির বাগানের সামনে দাঁড়িয়ে রয়েছে। অভিষেক হাঁটু গেড়ে বসে রয়েছে বাগানে, এবং তার হাতে একটা লাল রঙের পুঁটলি, এবং সে বাগানে যে মাটি সেটা বেশ কিছুটা খুঁড়েছে। ঠিক আছে, তো খুঁড়ে মানে সে চাইছিল আর কি যে লাল রঙের যে পুঁটলি সেটা সেই খোঁড়া জায়গায় ঢুকিয়ে রাখবে, ওকে মাটি ফাটি দিয়ে দেবে, দিয়ে সে আমাদের বাড়িতে বেল মারতো। কিন্তু তার আগেই আমার ওয়াইফ তাদের সব কিছু ঘটনা দেখে নেয়, এবং তারপর তাদেরকে আমরা ঘরের ভেতরে নিয়ে আসি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করি যে কী চাইছিল, তাদের উদ্দেশ্যটা কী, লাল রঙের পুঁটলিতে কী আছে। এই সময় আমার ওয়াইফ তার হাত থেকে লাল রঙের যে পুঁটলি ছিল তাদের হাতে, সেটা কেড়ে নিয়ে নেয়, এবং সেটা যখন খুলতেই দেখে তার মধ্যে সেরকম বিশেষ কিচ্ছু নেই, শুধু একটা মাটির ডেলা চ্যাপ্টা মতো। ঠিক আছে, আর কিচ্ছু নেই। তাকে জিজ্ঞেস করা হয় যে এই জিনিসটা কী তাদের উদ্দেশ্য, আমাদের বাগানের মাটিতে সে পুঁততে চাইছিলই বা কেন। তারা কোনো কথা উত্তর দেয় না, এবং আমি তাদের অনেক
ধমকাই চমকাই যে পাড়াটা কিন্তু আমাদের, আমি এক ডাক দিলে কিন্তু অনেক লোকজন চলে আসবে এবং আমি পুলিশেও খবর দিতে পারি। তারা মানে কোনো কিছুতে তাদের কোনো যায় আসে না, এবং তারপরে তাদের কতক্ষণই বা আটকে রাখবো এই ভেবে ছেড়ে দিই, এবং তারপরে বলে দিই যে এই চত্বরে যেন কোনো দিনকে তাদেরকে না দেখা যায়, এবং কোনো রকমভাবে যেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট না করে। তারা বেরিয়ে যায়, এবং তারপরে আমরা সমস্ত রকমের তাদের নাম্বার ব্লক করে দিই, হোয়াটসঅ্যাপে নাম্বার ব্লক করে দিই, যাতে কোনো রকমভাবে কোনো কন্ট্যাক্ট না করতে পারে আমাদের সঙ্গে, ঠিক আছে। এরপরেও কিন্তু আমাদের সেরকম খুব একটা মানে যে খুব একটা চেঞ্জেস সেটা লক্ষ্য করা যায়নি, কিন্তু সবথেকে যেটা বড় চেঞ্জেস সেটা হচ্ছে আমার ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দিতে শুরু করে। আমার সোনার ব্যবসা ছিল, যে ব্যবসাটা খুবই নাম করা আমার দোকান, সেই ব্যবসায় দিনকে দিন খদ্দের কম হতে শুরু করে, এবং ব্যবসা এমনই হতে শুরু করে যে আমাকে প্রায় 1.5 থেকে 2 মাসের মধ্যেই আমার যে স্টাফ ছিল 3 জন মতো, তাদের মধ্যে থেকে 2 জনকে বার করে দিতে হয়, বাধ্য হয় আমি, মানে 2 জনকে, ওই 3 জনের মধ্যে থেকে 2 জনকে বার করে দিতে বাধ্য হই। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে বাড়িতে যত ইলেকট্রনিক্স জিনিসপত্র রয়েছে সব কিছুই ধীরে ধীরে খারাপ হতে শুরু করে, ঠিক আছে। এবং আমার যে বাচ্চা রয়েছে তার শরীর ভীষণই খারাপ হতে শুরু করে দিনকে দিন, মানে 2 দিন খারাপ হয়, 2 দিন পর জ্বর হতে শুরু করে, এবং যখনই জ্বর হয় মানে তার শরীর ভীষণই কাহিল হয়ে যায়, এবং একটা সময় পরে তাকে চোখে দেখা যায় না, মানে এতটাই তার শরীর অসুস্থ হয়ে যায়। তা আমার ওয়াইফ এবং আমার মা দুজনেই তাকে দেখে কেঁদে ফেলতো, এতটাই তার শরীর খারাপ হয়ে যায়। 2-3 বছরের একটা বাচ্চা ছেলে, ওরকম একটা শরীর হয়ে গেছে, তারা মানে ভীষণই কেঁদে ফেলতো আর কি, ভয়। তারপরে আমরা ওরকম মানে ভৌতিক যে উৎপাত সেগুলো তো হতোই। একদিনকে দেখছি যে আমার ছেলে বাথরুমে গিয়েছে, এবার অনেকক্ষণ হয়ে গেছে সে বাথরুমে রয়েছে, তো বাইরে থেকে ডাকছি, কোনো সাড়া শব্দ নেই, এবং জোরে যখন বাথরুমের দরজাটাকে ধাক্কা মেরে যখন ভেতরে ঢোকার পর দেখি সে আমাদের যে ইন্ডিয়ান যে পায়খানা ছিল ওর একদম কোনায় সে বসে রয়েছে, এবং সে কারোর সাথে বসে উবু হয়ে বসে কারোর সাথে একটা কথা বলছে, এবং যার সঙ্গে কথা বলছে তাকে আমি একেবারে স্পষ্ট দেখি যে একটা বাচ্চা ছেলে, যে একটা স্কুল ড্রেসে রয়েছে আর কি, এবং তার পুরো মুখ এবং হাত পা পুরো সাদা ফ্যাকাশে হয়ে গেছে, এবং তার চোখ একেবারে কুচকুচে কালো। সেও উবু হয়ে বসে রয়েছে, এবং আমার যে ছেলে সেও উবু হয়ে বসে রয়েছে, দুজনে বসে গল্প করছে, এবং তার মুখ দিয়ে লাল রঙের রক্ত ঝরে পড়ছে। এই দৃশ্য দেখে আমি ভীষণ জোর ভয় পেয়ে যাই, এবং আমি আমার ছেলের হাত ধরে টানতে লাগি, কিন্তু আমি যখনই তার হাত ধরে এক টান মারবো সেই সময় সেই বাচ্চাটা আত্মা আর কি আমার হাতে একটা খপাত করে ধরে, এবং সে চাইছে না যে আমি তাকে নিয়ে যাই বাইরে, এবং সেই সময় আমি কি করব বাধ্য হয়ে হনুমান চালিসা পাঠ করা শুরু করি, ঠিক আছে। এবার সেই সময় দেখি যে তার হাতের যে বাঁধনটা সেটা আস্তে আস্তে আলগা হয়ে যায়, এবং তাকে সে ওখান থেকে একেবারেই পুরো ভ্যানিশ হয়ে যায় যাকে বলে। আমি দেখে ভীষণই অবাক হয়ে যাই জিনিসটা। আমি তখন ছেলেকে বাড়ি নিয়ে আসি, এবং বাড়ি নিয়ে এসে সব কিছু আমার ওয়াইফকে বলার পরে তাকে বিছানায় শুয়ে দিই আর কি। পরের দিনকেই একটা তান্ত্রিক ডাকি বাড়িতে, এবং তার যে ফর্দ ছিল, মানে যারা জিনিসপত্র আনতে হবে তার যে একটা ফিরিস্তি সে দিয়েছিল, এবং তার যে পারিশ্রমিক ছিল সব কিছু প্রায় মিলিয়ে 50,000 টাকার কাছাকাছি। এবং সেই সময় আমার যে কন্ডিশন ছিল সেই সময় 50,000 টাকা বার করা একেবারেই আমার পক্ষে সম্ভব ছিল না, সেজন্য আমি তাকে বারণ করে দিই। এবং এরপরেও বিভিন্ন রকমের উৎপাত দেখা দিতে শুরু করে, এবং আমি তখন কী করব, আমার একটা বন্ধুকে সব কিছু বলি, এবং বন্ধুটা একজনের খোঁজ দেয়, সে একজনের নাম্বার দেয়, এবং আমি তাকে ফোন করি, এবং ফোন করে কিছুটা বলার পরেই সে বলে যে ফোনে তো এত কিছু বলা সম্ভব নয়, তুই একটা কাজ কর, তো বাড়ির যে বাগান রয়েছে বাগানের একটু মাটি নিয়ে চলে আসবি আমার কাছে,
হ্যাঁ, তারপরে সে আমার হোয়াটসঅ্যাপে তার সমস্ত ডিটেলস দেয়, মানে অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দিয়ে দেয়, লোকেশান ফোকেশান সব কিছু দেয়। আমি এবং আমার ওয়াইফ পরের দিনকেই তার বাড়িতে যাই। যেরকম সে বলেছিল মাটি নিয়ে যেতে, সব কিছু নিয়ে যাই। সে মাটি হাতে নিয়ে প্রথমে একটু মন্ত্র পড়ে নিজের মনে মনে। তারপরে সে বলে যে তোদের বাড়িতে এর আগেও একটা আত্মা ছিল। আমি শুনে অবাক, কারণ আমি এই ঘটনা কিন্তু তাকে একবারের জন্য বলিনি, এবং এই ঘটনা আমার ওয়াইফ সেও শুনে অবাক, কারণ আমি তাকেও এইসব কিছু বলিনি আগে কোনো দিন, ভয় পেয়ে যাবে আর কি, এই জন্য। তো সে শুনে অবাক হয়ে যায়, সে আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে আমার ওয়াইফ, এবং আমি তাকে বলি যে হ্যাঁ ছিল। এবং তারপরে সেই তান্ত্রিক আবারও বলে যে সে তোর জন্যই এখানে তোদের বাড়িতে এসেছিল, তোকে শেষ করার জন্য, তাই তো? আমি বললাম হ্যাঁ। তারপরে সে বলে যে তার আত্মা এখন তোদের বাড়িতে রয়েছে, তুই জানিস? আমি বললাম হ্যাঁ, সেও আমি জানি, এবং সে যাতে কোনো উৎপাত না করে তার জন্য আমাকে প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ করতে হয়, এবং যেদিন আমি করি না সেদিনকে আমি স্পষ্ট শুনতে পাই এবং স্পষ্ট বুঝতে পারি যে বাড়িতে সে এখনও আমাদের বাড়িতে ছেড়ে যায়নি আর কি। তখন সে বলে হ্যাঁ একদম ঠিক কথা। এরপর আমি তোদেরকে বলি যে দীঘাতে তোদের কোনো দম্পতির সঙ্গে আলাপ আলোচনা হয়? আমি বললাম যে হ্যাঁ হয়েছে। এবং তখন সে বলে যে তাদের বাচ্চা কাচ্চা নেই, জানিস তো? আমি বললাম যে হ্যাঁ। তখন সে বলে যে সে চায় না তোদেরও যে বাচ্চা রয়েছে প্রীতম, সে সুস্থ থাকুক। আমি বললাম মানে? তখন সে বলে যে সে চায় না তোদের বাচ্চা বেঁচে থাকুক, সে সুস্থ থাকুক, অন্য নর্মাল বাচ্চাদের মতো সে বড় হয়ে উঠুক, ঠিক আছে? সেই জন্য সে তোদের বাচ্চার কাছে একটা অন্য বাচ্চার আত্মা চালান করে দিয়েছে, যে কিনা তোর বাচ্চাকে ধীরে ধীরে একদম পুরো নিঃশেষ করে দেবে। এবং যে বাচ্চার আত্মা তোদের বাড়িতে এখন রয়েছে সে কিন্তু ওই যে আত্মা আগে ছিল, যে মহিলা আত্মা ছিল, ও যে পূরবী বলে যে আত্মাটা ছিল, ওর সঙ্গে কিন্তু জোট বেঁধেছে। যেহেতু তুই প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ করিস বাড়িতে, সেজন্য ও একটু হলেও নির্জীব হয়ে গেছিলো, কিন্তু যে যখনই নতুন একটা আত্মা এসছে তোদের বাড়িতে, সেই সময় কিন্তু ও একদম পুরো সজীব হয়ে গেছে, এবং দুজন মিলে জোট বেঁধেছে তোদের পুরো পরিবারকে শেষ করে, তবেই কিন্তু ওরা নিঃশ্বাস নেবে, এরকম একটা ব্যাপার। তখন আমি তাকে বলি যে তাহলে এর উপায় কী, কিছু তো একটা করতে হবে। তখন সে বলে যে নিশ্চয়ই উপায় তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু আমি কারো বাড়িতে যাই না, আমার যে শক্তি রয়েছে আমি তোর মধ্যে দিয়ে দেবো, হ্যাঁ তোকেই যা করা করতে হবে। আমি বললাম শক্তি দিয়ে দেবেন বলতে? তখন সে বলে যে শক্তি দিয়ে দেবো বলতে তোকে আমি একটা মন্ত্র শেখাবো, তোকে প্রত্যেক দিন যে কোনো সময়, দিনের যে কোনো সময় 20 মিনিট সেই মন্ত্রটা পাঠ করতে হবে। হ্যাঁ, এবং মন্ত্রটা যখন পাঠ করবি সেই সময় অনেক কিছু হতে পারে, অনেক কিছু শব্দ শুনতে পারিস, অনেকের কথা শুনতে পারিস, কিন্তু যদি 20 মিনিটের 1 মিনিটও আগে বা 1 সেকেন্ডও আগে যদি তুই মন্ত্র পাঠ করা বন্ধ করিস বা মন্ত্র ছেড়ে উঠে যাস, তাহলে ভাববি তোদের পুরো ফ্যামিলি ওই দিনকেই সেদিনকেই শেষ হয়ে যাবে। তখন সে আমাকে একটা আলাদা ঘরে গিয়ে সে মন্ত্র শেখায়। আমার ওয়াইফ যে ছিল সে বাইরে বসেছিল, এবং একটা আলাদা ঘরে গিয়ে সে মন্ত্র শেখায়। হ্যাঁ, মন্ত্র শেখানোর পরে আমি বাড়িতে ফিরে আসি, এবং সেদিনকে রাত থেকেই সে মন্ত্র পড়া শুরু করি। এবং যখনই আমি মন্ত্র পড়া শুরু করি আমি বুঝতে পারছিলাম যে বিভিন্ন রকমের আওয়াজ আসছে। হ্যাঁ, আমার ছেলের আওয়াজ, সে আমাকে বারবার বাবা বাবা করে ডাকছে, বলছে বাবা আমার শরীর ভীষণ খারাপ, তুমি আমাকে ডাক্তার কাছে নিয়ে চলো না। হ্যাঁ, বা কোনো দিন মাঝেই কোনো দিন আমার মায়ের শব্দ আসতো, মা আমাকে বলতো যে আমার প্রেশারের ওষুধ নেই, হার্টের ওষুধ নেই, আমার হার্টে ভীষণ ব্যথা করে বুকে, তুই ডাক্তার কি দেখাবি না, তুই কি আমাকে এমনিই মেরে দিতে চাইছিস? হ্যাঁ, যদি মারতে চাইছিস তাহলে বল, আমি আমার বড় ছেলের কাছে চলে যাই, তুই যদি রাখতে না পারিস আমাকে। এইসব বলতো আর কি, মানে শব্দ শুনতাম। বা কোনো দিন আমার বউ এসে বলতো যে চাকরি বা কাজবাজ মানে ব্যবসা যখন ঠিকঠাক চলছে না, তাহলে একটু কাজবাজের কোনো ধান্দা করো, অন্য কোনো কাজবাজ করো, হ্যাঁ যেটা হবে। যখন ব্যবসা চলছে না তাহলে এমনি করে হবে কী করে, সংসার চলবে কী করে?
ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ, তার তো একটা খরচা রয়েছে, এত খরচা আসবে কী করে, এই সেই অনেক কিছু, অনেক রকমের সব শব্দ শুনতে পেতাম। কিন্তু এটা আমি জানতাম যে যদি আমি চোখ খুলি একবার তাহলে সব শেষ। তো আমি সেই কারণে আমি চোখ ফোক খুলতাম না। অনেক দিন মাঝে মাঝে শুনতে পেতাম যে সব জিনিসপত্র আমি যে ঘরে করতাম আর কি, যে ঘরে আমি বই পড়তাম সেই ঘরে আমি করতাম আমার ওই ধ্যান করতাম, মেডিটেশনটা করতাম। তো শুনতে পেতাম যে বিভিন্ন আওয়াজ হতো, মানে বই ফই সব এদিক ওদিক হয়ে যাচ্ছে, তারপরে জানলার দরজা সব ওলট পালট হচ্ছে, বিভিন্ন রকমের শব্দ হচ্ছে, সেই হাসির শব্দ, কান্নার শব্দ ভেসে আসছে, এবং জানলা যে পাল্লাটা রয়েছে সেটা বারবার করে ধরম ধরম করে বন্ধ হচ্ছে, এবং অনেক রকমের শব্দ সব শুনতে পাচ্ছিলাম আর কি। এরকম করে প্রায় 21 দিন হয়ে গেছে, এবং 21 দিনের মাথায় কমপ্লিট করে আমাকে 22 দিনের দিন সেই তার কাছে আবার যেতে হবে নতুন একটা মন্ত্রের জন্যে। আমি গেলাম, যাওয়ার পরে সে আমাকে নতুন একটা মন্ত্র পড়ে বলে, এবং বলে যে এই মন্ত্রটা প্রত্যেকটা দিন 45 মিনিট করে পড়তে হবে 11 দিন। হ্যাঁ, এবার এই যে মন্ত্রটা সেটা তুই চোখ খুলেও পড়তে পারিস, চোখ বন্ধ করেও পড়তে পারিস তোর ওপরে। এবার কি হয়, আমি ওই মন্ত্রটাকে প্রত্যেক দিন পড়া শুরু করলাম, চোখ খুলেই পড়তাম আর কি। এবং সেই সময় আমি দেখতাম যে আমার মৃত বাবা আমার সামনে বসে রয়েছে, এবং দেখতাম যে তার মুখ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, তার বুকে একটা ছুরি ঢুকিয়ে রাখা, মানে যেন কেউ স্ট্যাব করেছে তার বুকে ভেতরে তার ছুরি। হ্যাঁ, তার ছুরি যেখানে ছুরিটা স্ট্যাব করেছে সেখানে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, তার মুখ দিয়ে রক্ত পড়ছে। হ্যাঁ, বীভৎস তার রূপ। কোনো দিন দেখতে পেতাম যে আমার ছেলে হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বাবা বাবা করে ডাকতে লাগলো। ডাকার পরেই বলছে যে আমার শরীর না ভীষণ খারাপ, হ্যাঁ আমাকে না ওরা বাঁচতে দেবে না, আমাকে ওরা নিয়ে চলে যাবে। হ্যাঁ, এরকম বলেই হঠাৎ করে সে রক্ত বমি করা শুরু করলো আমার সামনে। হ্যাঁ, কোনো সময় আমার মা এসে আমার সামনে বসে কান্নাকাটি শুরু করতো, বলতো যে তোর বউ আমাকে বাঁচতে দেবে না, হ্যাঁ তোর বউ আমাকে বাঁচতে দেবে না, এই বলে সে নিজের গালে নিজের থাপ্পড় মারতে শুরু করতো। হ্যাঁ, কোনো দিন দেখতে সেই বাচ্চাটাকে যেকে আমি ওই বাথরুমে দেখেছিলাম আমার ছেলের সঙ্গে, তাকে আমি নিজের স্বচক্ষে দেখতে পেতাম যে সে ঘরের দরজা দিয়ে ঢুকে এলো, এসে আমার সামনে এসে বসে রয়েছে এবং খিলখিল করে হাসছে। হ্যাঁ, বলছে যে কোনো লাভ নেই এসব করে, আমি যাব না কোথাও, এরকম করে সে বলতে শুরু করে। হ্যাঁ, এবং কোনো সময় সেই পুরবীর যে আত্মা তাকেও দেখতে পেতাম। তার যে রূপ ছিল সাদা ফ্যাকাশে রঙের, একটা সাদা মুখ এবং একটা বিন্দুর মতো একটা চোখ, সেই রূপ আমি দেখতে পেতাম। মানে এমন কিছু দেখতে পেতাম যে আমাকে ওখান থেকে সেই মেডিটেশন থেকে উঠতে বাধ্য করবে, কিন্তু আমি উঠতাম না, আমি জানতাম যে আসল সত্যিটা কী। হ্যাঁ, এবার 11 দিন হতে মানে যখন প্রায় 9 দিন হয়ে গেছে, 9-10 দিন এবং 11 দিন, এই 3 দিন যখন আমি মেডিটেশন করতাম আমি বুঝতে পারতাম যে অনেকটাই ফারাক আমি লক্ষ্য করতাম। কারণ আগে যা কিছু হতো এখন কিন্তু সে কিছুই হচ্ছে না। লাস্ট 3 দিন আমি একদম শান্তিতে মেডিটেশন করতে পেরেছি, যেগুলো আমি এতদিন ধরে ফিল করতাম সেগুলো কিন্তু কিচ্ছু হচ্ছে না। আমি 11 দিন পরে 12 দিনের মাথায় তার কাছে যাই, এবং সে বলে যে সব কিছু এখন আন্ডার কন্ট্রোল রয়েছে। এবার যে বাচ্চার যে আত্মাটা ছিল সে এত সহজে তো যাবে না, তাকে সে একটা মন্ত্র দেয় আমার বাবাকে, মানে আমাকে একটা মন্ত্র দেয়, দিয়ে বলে যে প্রত্যেক দিন মন্ত্রটা শোয়ার আগে তোর ছেলের মাথায় হাত দিয়ে মন্ত্রটা পড়বি, পড়ে তারপর ছেলেকে ঘুম পাড়াবি। যতদিন বেঁচে থাকবে ততদিন, বা যতদিন তোর আয়ত্তে থাকবে ততদিন তুই তো করবি এটা, ঠিক আছে? তারপরে বলে যে একটা গঙ্গা জল, মানে একটা বোতল দেয়, বোতলের মধ্যে একটা জলের মতো ছিল আর কি। বলে যে প্রত্যেক দিন সকালবেলা উঠে জলটা পুরো বাড়িতে গোল করে ঘোরাবি। হ্যাঁ, গোল করে দিবি, দেওয়ার পরে তারপর আমি জিজ্ঞেস করি যে যদি শেষ হয়ে যায় তখন কী করব। তখন সে বলে যে যখন শেষ হয়ে যাবে তখন সামান্য একটা যে কোনো একটা জল ভরবি, ভরার পরে যেই মন্ত্রটা তুই ওই ছেলে মাথায় বলবি প্রত্যেক দিন রাতেরবেলা, সেই মন্ত্রটাই ওই জলের মধ্যে বলবি আর কি, মানে জলের মধ্যে মুখটা দিয়ে
বলবি, বলে ওই মন্ত্রটাকে আবার ওরকম করে, জলটাকে আবার ওরকম করে চারিদিকে দিবি। এরকম করে প্রত্যেক দিন করতে হবে, তবেই গিয়ে ধীরে 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 ওই যে বাচ্চার যে আত্মারা রয়েছে এবং যে বড় মহিলার যে আত্মারা রয়েছে দুজনেই কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবে। এবং তাই করছি, এবং করার পরে মানে তার কথা মতোই সব কিছু করেছি আর কি। এখন প্রায় 2 বছর হয়ে গেছে। আপাতত এখন আর কিছুই নেই, কিন্তু তারপরেও আমি প্রত্যেক দিন যা যা বলেছে তারা, এবং আগের যে পুরোহিত বলেছিল প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ করতে, সেটাও আমি প্রত্যেক দিন করি। এবং এবার তারা যে মানে পরের যে তান্ত্রিক বলেছিল যা যা করতে, সেগুলো আমি এখনও করি। তো আপাতত এখন আর কিছু কি হয় না আমাদের সঙ্গে, তো সব কিছু এখন ক্লিয়ার রয়েছে। এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন। এবং তাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন প্রেতলোক00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।